A very good afternoon to all of my dear student. তোমাদের আমি আমার লাস্ট ক্লাসে এন্ডোস্পোরকে নিয়ে পড়াশোনা করাচ্ছিলাম। সেই ক্লাসে আমি তোমাদের এন্ডোস্পোরের আল্ট্রা স্ট্রাকচার এবং এন্ডোস্পোর রিলেটেড কিছু ছোট ছোট কোশ্চেন আনসারকে নিয়ে আলোচনা করেছি, যেমন ওদের ট্রেনিং প্রসিডিওর ইত্যাদি। তোমরা চাইলে আমার ভিডিওটা দেখে আসতে পারো আমার চ্যানেলে। আর আজকে আমি আমার এই ক্লাসে যেটাকে নিয়ে পড়াশোনা করাবো সেটা হচ্ছে এন্ডোস্পোর ফর্মিং প্রসেস বা স্পোরুলেশন বা স্পোরোজেনেসিস। দেখো, এন্ডোস্পোর কখন তৈরি হচ্ছে আমি আগের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। যখন ব্যাকটেরিয়া দীর্ঘদিন ধরে একটা ল্যাক অফ নিউট্রিশন, যখন তাদের খাবার ঠিকঠাকভাবে এনভায়রনমেন্টে পাবে না, তখন কিন্তু ব্যাকটেরিয়া আন্ডারগোস দ্য প্রসেস অফ স্পোরোজেনেসিস অর স্পোরুলেশন। এইখানে দেখা গেছে এন্ডোস্পোর তৈরি হওয়ার কতগুলো স্টেজ, মানে কতগুলো ধাপে ধাপে এন্ডোস্পোর তৈরি হয়। নাম্বার 1 বা স্টেজ 0 যেটাকে আমরা বলে থাকি, স্টেজ 0 মানে আর কিছুই না, নর্মাল সেল অর নর্মাল ব্যাকটেরিয়াল সেল। স্টেজ 1 হচ্ছে হলো অ্যাক্সিয়াল ফিলামেন্ট ফর্মেশন স্টেজ। কি হয় না, এখানে যে ব্যাকটেরিয়াল যে সেল, এখানে একটা ইলংগেশন টেকস প্লেস উইদিন দ্য ব্যাকটেরিয়াল সেল, এবং ব্যাকটেরিয়ার যে ক্রোমোসোম ইট বিকামস থ্রেড লাইক অর ইট ফর্ম দ্য অ্যাক্সিয়াল ফিলামেন্ট। এটা সব সুতোর মতন ক্রোমোসোমগুলো ছড়িয়ে যায় এবং ব্যাকটেরিয়াল সেলটা বেশ লম্বায় অনেকটা বড় হয়ে যায়। আর এই অ্যাক্সিয়াল ফিলামেন্টগুলো রিমেন অ্যাটাচড টু দ্য সেল মেমব্রেন বাই দ্য মেসোজোম। এরপরের স্টেজে কি হয় না, ফোর স্পোর বা প্রি স্পোর ফর্মেশন। ফোর স্পোর বা প্রি স্পোর মানেটা কীরকম হবে না, এই স্টেজে অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি হয়ে যাওয়ার পরে একটা আনইকুয়াল সেল ডিভিশন হ্যাপেন্স উইদিন দ্য সেল। একটা মানে আনইকুয়াল সেল ডিভিশন মানে ব্যাপারটা বুঝতেই পারছো। আফটার দ্য সেল ডিভিশন একটা সেল বড় এবং একটা সেল ছোট তৈরি হবে, এটাকে আমরা আনইকুয়াল বলবো। কি করে না, একটা সেপ্টাম তৈরি হয়, যে সেপ্টাম ডিভাইডস দ্য ব্যাকটেরিয়াল ডিএনএ ইন্টু স্মল পোর্শন অ্যান্ড ইন্টু আ লার্জ পোর্শন। এই লার্জ পোর্শনটাকে আমরা বলে থাকি মাদার সেল, এবং এই যে স্মল যে সেপ্টাম দ্বারা যে ডিএনএটা আলাদা হলো তাকে আমরা বলে থাকি ফোর স্পোর বা প্রি স্পোর। এবারে কি হয়, নেক্সট যে স্টেজ 3, নেক্সট স্টেজ 3তে গিয়ে যে ব্যাপারটা হয়, এনগালফমেন্ট অফ দিস ফোর স্পোর বাই দ্য স্পোর মাদার সেল। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, আমি ছবিতে এগুলোকে ক্লিয়ারলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যাতে আরও ইজিলি তোমরা ছবি থেকে ব্যাপারগুলো বুঝতে পারো। কি হয় না, মাদার সেল এই ফোর স্পোরটাকে নিজের ভেতরে এনগালফ করে নেয়। এই এনগালফের ফলে কি হয় দেখো, সেল উইদিন আ সেল, তাই না, একটা সেলের ভেতরে আর একটা সেল, মানে এই যে ফোর স্পোরটা ঢুকে গেল একটা সেলের ভেতরে আর একটা সেল, মানে এই ফোর স্পোর বা প্রি স্পোরটাকেই বলা হয়েছে। এরপরে কি হয় না, একটা সেল মেমব্রেন ডিভাইডস দ্য সাইটোপ্লাজম অফ ওয়ান সেল ফ্রম দ্য সাইটোপ্লাজম অফ অ্যানাদার সেল অ্যান্ড ইট ফর্মস আ গ্যাপ ইন বিটুইন দিস টু সেল। এই গ্যাপের ভেতরেই কিন্তু এক্সোস্পোরিয়াম মেটেরিয়ালই বলো আর স্পোর কোট মেটেরিয়ালই বলো জমা হতে শুরু করে। তাহলে এর পরের স্টেজটাতে স্টেজ 4এই আমরা কি দেখবো, এক্সোস্পোরিয়াম ফর্মেশন। বিভিন্ন ধরনের প্রোটিন আর কোনো কোনো ক্ষেত্রে পলিপেপটাইড অ্যান্ড লিপিড এসে এই জায়গাটাতে জমা হতে থাকে এবং জমা হয়ে এক্সোস্পোরিয়াম তৈরি করে। এর পরের স্টেজে কর্টেক্স তৈরি হবে, ধীরে ধীরে স্পোরের চারদিকে এক্সোস্পোরিয়ামের ভেতরে কর্টেক্স রিজিয়ন তৈরি হবে। এবং আফটার দ্যাট কি হয় না, সেল ম্যাচুরেশন। সেল যখন একদম ভালোভাবে এন্ডোস্পোর প্রি স্পোর থেকে যখন ভালোভাবে এন্ডোস্পোর তৈরি হয়ে গেল উইদিন দ্য ব্যাকটেরিয়াম সেল, এবং লাস্টলি ব্যাকটেরিয়াম সেলের লাইসিস ঘটে এবং এন্ডোস্পোরটা বাইরে রিলিজ হয়। এই হচ্ছে হলো তোমাদের টোটাল স্পোরুলেশন বা স্পোরোজেনেসিস প্রসেস। ঠিক আছে, এই এন্ডোস্পোর তো বাইরে বেরিয়ে গেল মাদার সেল লাইসিস করে, এবং এই এন্ডোস্পোরকে প্রথমেই আমি বলেছিলাম আমার আগের ক্লাসে যে এটা দে ক্যান রিমেন ভায়াবল ফর লং টাইম অফ পিরিয়ড, মানে লং পিরিয়ড অফ টাইম, মানে প্রায় 10,000 ইয়ার ধরেও এই কিন্তু এন্ডোস্পোরগুলো ভায়াবল থাকে। তারপরে যখন এন্ডোস্পোরের জার্মিনেশন শুরু হয় তখন দেখা গেছে কিছু কিছু অ্যাক্টিভেশন এই এন্ডোস্পোরের ভেতরে কাজ করে। তার ভেতরে একটা খুব উল্লেখযোগ্য হচ্ছে হলো এন্ডোস্পোরের যে কোর, সেই কোরের কিন্তু রিহাইড্রেশন, মানে এটা তো হাইলি ডিহাইড্রেটেড কন্ডিশনে থাকে। কোরের তো ওয়াটার কন্টেন্ট 10 to 15% মতন থাকে, এই জন্যই সাইটোপ্লাজমটা জেল লাইক কনসিস্টেন্সি হয়। তোমরা যদি আমার আগের ক্লাসটা ফলো করো, এগুলো আমি এগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম। তো যখন জার্মিনেশন স্টার্ট হয় না,
তখন কি হয় বলো তো, এই কোরের যে ডিহাইড্রেশন স্টেজটা ধীরে ধীরে চলে গিয়ে এটা আবার রিহাইড্রেট মানে জল নিজের ভেতরে এটা আপটেক করতে শুরু করে, এবং দেখা গেছে হিউজ পরিমাণে এই যে বিভিন্ন ক্যাটায়ন্স এবং স্পেশালি ক্যালসিয়াম এবং ডিপিকোলেনিক অ্যাসিড কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে থাকে এই সেলের কোর থেকে। তার ফলে কি হয়, এই এই মানে রিহাইড্রেশন এবং ডিপিকোলেনিক অ্যাসিডের বাইরে বেরিয়ে যাওয়া রিলিজ অফ দিস ক্যালসিয়াম অ্যান্ড ডিপিকোলেনিক অ্যাসিড, এই দুটোই কিন্তু মেনলি অ্যাক্টিভেটর অফ জার্মিনেশন অফ দ্য এন্ডোস্পোর হিসাবে কাজ করে। তারপরে এখান থেকে আবার এই এন্ডোস্পোর থেকে ব্যাকটেরিয়ামটাকে আবার নতুনভাবে আমরা ফেরত পাই। তাহলে এই গেল টোটাল এন্ডোস্পোরের জায়গাটা। তাহলে আমরা কি বললাম, এন্ডোস্পোর ইজ নট আ ট্রু স্পোর অর ইটস নট আ সিড লাইক স্ট্রাকচার, it's a highly dehydrated dormant stage to which a bacterium cell can reduce itself. আশা করি তোমরা এন্ডোস্পোর এই জায়গাটা ভালো করে বুঝতে পেরেছো। খুব ভালো করে আল্ট্রা স্ট্রাকচার পড়বে, তার সাথে ছবিটা ভালো করে পড়বে, এবং এই স্পোরোজেনেসিসের জায়গাটা খুব বেশি কিছু লেখার দরকার নেই, স্টেজের নামগুলো দিয়ে, যেমন অ্যাক্সিয়াল ফিলামেন্ট ফর্মেশন স্টেজ, 4 spore or pre-spore formation stage, engulfment of 4 spore by spore mother cell, তারপরে দেবে exosporium formation stage, and number lastly maturation and lysis of spore mother cell and release of endospore. এই স্টেজগুলোকে পয়েন্টিংগুলো খুব ভালো করে করবে এবং ছবিটা খুব ভালো করে তৈরি করবে। ছবিতে স্টেজগুলো পরপর অ্যারো চিহ্ন দিয়ে দেখাবে। এর সাথে সাথে জেনে রাখবে যে গ্রাম নেগেটিভে এটা তৈরি হয় না, গ্রাম পজিটিভে কোথায় কোন কোন জেনাসে পাওয়া যায় তাদের কিছু এক্সাম্পল জেনে রাখবে, এবং স্টেনিং প্রসিডিওর যে ম্যালাকাইট গ্রিন দিয়ে যে আমরা এন্ডোস্পোরকে স্টেন করি, এর আল্ট্রা স্ট্রাকচার এবং পজিশন উইদিন দ্য ভেজিটেটিভ সেল অফ দ্য ব্যাকটেরিয়ামকে জানার জন্য এই জায়গাটাও কিন্তু করে রাখবে। আমার মনে হয় এই কটা জিনিস তোমাদের যদি এন্ডোস্পোর থেকে খুব ক্লিয়ারলি পড়া থাকে তাহলে তোমাদের এন্ডোস্পোর খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে, এবং এক্সামে তোমরা কোশ্চেনগুলো খুব সুন্দর করে অ্যাটেন্ড করতে পারবে। আজকে তাহলে এত অবধি থাক, ক্লাসটাকে আর লেন্দি করবো না। স্টাডি ওয়েল অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।